হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব নাটোরের কথা হাতে কলমে। নাটোরের কথা লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর জন্ম 1871 খ্রিস্টাব্দে, মৃত্যু 1951 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ বা অবন ঠাকুর ছিলেন একজন প্রখ্যাত শিল্পী। রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা অলঙ্করণ করেন। বিলাতি শিল্পীদের কাছে চিত্রবিদ্যা শিক্ষা করেন। মুঘল ও প্রাচীন ভারতের মহিমা এবং ভারতীয় জীবনচিত্র ছিল তার ছবির অন্যতম বিষয়। ছোটদের জন্য লেখা তার বইগুলি বাঙালির অক্ষয় সম্পদ। বাংলাদেশের আচার অনুষ্ঠান, ব্রতকথা, রূপকথা তার লেখায় নতুন করে প্রাণ পেয়েছে। রাজকাহিনী, ভূতপত্রীর দেশ, নালক, শকুন্তলা, ক্ষীরের পুতুল, খাতাঞ্চির খাতা, খাতান আলোর ফুলকি, বুড়ো আংলা, ঘরোয়া, জোড়াসাঁকোর ধারে, ভারত শিল্প, বাংলা ব্রত, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী, ভারত শিল্পের সড়ঙ্গ তার রচিত বিখ্যাত গ্রন্থ। পাঠ্যাংশটি তার ঘরোয়া গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে এটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ঘরোয়া গ্রন্থ থেকে। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি বইয়ের নাম লেখো। রাজকাহিনী ও ক্ষীরের পুতুল। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কোন সম্পর্কে সম্পর্কিত? তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। দুইয়ের দাগ কি বলছে? নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 2-1 আজ সকালে মনে পড়ল একটি গল্প। লেখকের অনুসরণে সেই গল্পটি নিজের ভাষায় বিবৃত করো। আজ সকালে মনে পড়ল একটি গল্প। গল্পটি হলো অবনীন্দ্রনাথ ঠাকুর স্বদেশী যুগের প্রথম দিকের বাংলা ভাষা সর্বপ্রথম প্রচলন করলেন কিভাবে? নাটোরে ছিল প্রভিন্সিয়াল কনফারেন্স। নাটোরের মহারাজ তাদের পরিবারের সবাইকে নেমন্তন্ন করেছিলেন। লেখক এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তি নাটোরে গেলেন মহারাজের ব্যবস্থিত স্পেশাল ট্রেন ও স্পেশাল স্টিমারে চেপে। সেখানে পৌঁছে তাদের থাকা খাওয়া কিছুতেই কোনো অসুবিধা হচ্ছিল না। অনেক চাকর বাকর মিলে সবসময় তাদের তদারকি করছে। পরের দিন কনফারেন্সে বিভিন্ন খ্যাতনামা ব্যক্তি, যারা ইংরেজিতে বক্তৃতা দিতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা বক্তৃতা দিতে উঠলেই লেখক ও তার সঙ্গীরা মিলে চিৎকার করছিলেন বাংলা বাংলা বলে। তাই সেই কনফারেন্সে সবাই বাংলায় বক্তৃতা দিলেন। এইভাবে বাংলা ভাষার প্রচলন হলো। এরপরে দেখো আছে 2-2। লেখকের বর্ণনা অনুযায়ী তখনকার নাটোরের মহারাজার নাম কি ছিল? লেখকের বর্ণনা অনুযায়ী তখনকার নাটোরের মহারাজার নাম ছিল জগদীন্দ্রনাথ। 2-3 তিনি কোন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন? তিনি প্রভিন্সিয়াল রিসেপশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন। 2-4 নাটোর নেমন্তন্ন করলেন। সেই নেমন্তন্নের তালিকায় কাদের নাম ছিল বলে লেখক স্মরণ করতে পেরেছেন? সেই নেমন্তন্ন তালিকায় যাদের নাম ছিল, যাদের নাম আছে বলে লেখক স্মরণ করতে পেরেছেন, তাদের নাম হলো অবনীন্দ্রনাথ ঠাকুর মানে তিনি নিজে, তার দীপুদা, ঠাকুর বাড়ির অন্য ছেলেরা, রবীন্দ্রনাথ ঠাকুর, কংগ্রেসের অনেক নেতা, জানকীনাথ ঘোষাল, ডব্লিউ.সি. ব্যানার্জি, তার মেজ জ্যাঠামশাই লালমোহন ঘোষ, সুরেন্দ্র বাড়ুজ্যে, আরও অনেকে। এরপরে 2-5 রওনা হলুম সবাই মিলে হৈ হৈ করতে করতে। কোথায় রওনা হলেন? কিভাবে বা রওনা হলেন? লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর তার পরিবারের লোকেদের সঙ্গে নাটোরের মহারাজার নেমন্তন্নে নাটোরে যাচ্ছিলেন। কলকাতা থেকে মহারাজা তাদের যাওয়ার জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছিলেন। লেখকেরা চোগাচাপকান পরে সেই ট্রেনে চড়ে বসেছিলেন। 2-6 সরাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমারে চড়েছিলেন? সরাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা পদ্মা নদীতে স্টিমারে চড়েছিলেন। 2-7 স্টিমারে খাওয়া দাওয়ার প্রসঙ্গ আলোচনায় লেখকের সরস মনের পরিচয় কিভাবে দেদীপ্যমান হয়ে উঠেছে তা বুঝিয়ে দাও। স্টিমারে খাওয়া দাওয়ার প্রসঙ্গ আলোচনায় লেখকের সরস মনের যে পরিচয় পাওয়া গেছে তা হলো জাহাজের ডেকে লম্বা টেবিল চেয়ার পেতে খাওয়ার ব্যবস্থা হয়েছে। টেবিলের একদিকে হোমরা চোমরা ব্যক্তি, অপরদিকে লেখকরা। খাবার এনে বয়রা পরিবেশন করছে। উল্টো দিক থেকে লেখকদের কাছে আস্তে আস্তে তা শেষ হয়ে যাচ্ছে। বয়দেরকে তাদের
দিকে তাদের দিক থেকে পরিবেশন করতে বলায় পরের দিন থেকে বয়রা দুই দিক থেকে পরিবেশন করছিল। একজন ব্যক্তির খাওয়া দেখে লেখক তার বর্ণনা করেছেন জাইগেন্টিক শব্দ দিয়ে। ঠিক আছে, এরপরে 2-8 যেন ইন্দ্রপুরী। কিসের সঙ্গে ইন্দ্রপুরীর তুলনা করা হয়েছে, কেনই বা লেখক এমন তুলনা করেছেন? অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা গদ্যাংশে নাটোরের মহারাজার বাড়িকে তিনি বাড়ি ও বৈঠকখানার সাজসজ্জা দেখে লেখক সেই বাড়িকে ইন্দ্রপুরী বলেছেন। পুরী হলো স্বর্গরাজ্য, স্বর্গের রাজা ইন্দ্রের বাসস্থান। লেখকের ঐশ্বর্য ও সাজসজ্জা সব থেকে বেশি পৃথিবীর যেখানের ঐশ্বর্য ও সাজসজ্জা সব থেকে বেশি, পৃথিবীর কোনো ঐশ্বর্যের সঙ্গে তার তুলনা করা যায় না। নাটোরের রাজার বাড়ি পৌঁছে লেখক দেখেন ঝাড় লণ্ঠন, তাকিয়া, ভালো ভালো দামি ফুলদানি, কার্পেট এইসবের তুলনা তিনি পৃথিবীর কোনো কিছুর সঙ্গে করতে পারেননি, তাই তিনি এমন তুলনা করেছেন। এরপরে 2-9 একেই বলে রাজ সমাদর। উদ্ধৃতিটি আলোকে নাটোরের মহারাজা অতিথি বাৎসল্যের পরিচয় দাও। অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা গদ্যাংশে লেখক নাটোরের রাজার অতিথি সেবা দেখে এই কথা বলেছেন। রাজবাড়িতে তাদের জন্য হাতের কাছে সব তৈরি ছিল। চাকরেরা যাওয়ার আগে সব জিনিস কাছে এনে রেখে দিয়েছিলেন। ধুতি চাদর সব তাদের জন্য পাট করা ছিল। ভোরবেলায় বিছানায় শুয়ে থাকতে থাকতেই চাকর এসে গড়গড়ার নল হাতে গুঁজে দিয়ে যেত। কে কখন তামাক খায়, কে দুপুরে 1 বোতল সোডা, কে বিকেলে ডাবের জল, সব জেনে নিয়ে এমন নিখুঁতভাবে তাদের সেবা করছিল যে একটুও ভুল ধরবার জায়গা নেই। রানীমা নিজের হাতে পিঠে পায়েস করে পাঠাচ্ছেন। মাছ মাংস ডিম কিছুই বাদ নেই। হালুইকর বাড়িতে বসেই 2 বেলা মিষ্টি বানিয়ে দিচ্ছে। লেখকের অনুরোধে গরম গরম সন্দেশ খাওয়ানোর জন্য হালুইকর বসে গিয়েছেন খাবার ঘরের দরজার সামনে। এরপরে 2-10 নাটোরের খুব আগ্রহ। কোন প্রসঙ্গে তার আগ্রহের কথা এখানে বলা হয়েছে? না, লেখকের স্কেচ করা নিয়ে নাটোরের মহারাজার খুব আগ্রহ ছিল। 2-11 আগে থেকেই ঠিক ছিল। আগে থেকেই কি ঠিক থাকার কথা বলা হয়েছে? সেই উপলক্ষে কোন পরিস্থিতি তৈরি হওয়ার কথা পাঠ্যাংশে রয়েছে তা আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুর প্রস্তাব করবেন প্রভিন্সিয়াল কনফারেন্স হবে বাংলা ভাষায়। রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রস্তাব রাখতেই ছেলের দল তার সমর্থন করলেন, কিন্তু যে খ্যাতনামা ব্যক্তিরা ছিলেন তারা বলেছিলেন কনফারেন্স হবে কংগ্রেসের অধিবেশনের মতো ইংরেজিতে। এইভাবে দুটি আলাদা দল হয়ে গেল, এক দল বলবে বাংলায়, অপর দল বলবে ইংরেজিতে। 2-12 নাটোরের প্রভিন্সিয়াল কনফারেন্সে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গানটি পরিবেশন করেছিলেন? নাটোরের প্রভিন্সিয়াল কনফারেন্সে রবীন্দ্রনাথ ঠাকুর সোনার বাংলা গানটি পরিবেশন করেছিলেন। 2-13 আমাদের তো জয় জয়কার। কী কারণে লেখক ও তার সঙ্গীদের জয় জয়কার হলো? প্রভিন্সিয়াল কনফারেন্সটি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় হওয়ার জন্য প্রস্তাব রাখলেন। ছোকরার দল এতে সম্মতি জানালো, কিন্তু অন্য ব্যক্তিরা বললেন কংগ্রেসের মতো ইংরেজিতে বক্তৃতা হবে। এই নিয়ে দুদল ভাগ হয়ে গেল। কেউ ইংরেজিতে বক্তৃতা দিতে শুরু করলে লেখকেরা বাংলা বাংলা করে চিৎকার করে তাদের সবাইকে বাংলায় বক্তৃতা দিতে বাধ্য করেন। তারা এই কাজটি করতে পারায় তাদের জয় জয়কার হলো। 2-14 সেই প্রথম আমরা পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়লুম। লেখকের অনুসরণে সেই লড়াইয়ের বিশদ বিবরণ দাও। লেখকের অনুসরণে সেই লড়াই হলো কনফারেন্সে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় প্রস্তাব রাখলে কিছুজন ব্যক্তি এতে সম্মতি না দিলে দুটি দলে বিভক্ত হয়ে যায়। এরপরে কেউ ইংরেজিতে বক্তৃতা শুরু করলে লেখক ও তার সাথীরা বাংলা বাংলা বলে চিৎকার করলে নাটোরের মহারাজা সহ বাকি গণ্যমান্য ব্যক্তিও বাংলায় বক্তৃতা দিতে ব্যক্তিকে লিখে দিচ্ছি, বাংলায় বক্তৃতা দিতে হয়। এইভাবে তারা প্রথম পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়াই করেছিলেন। এরপরে আছে 3-এর দাগ। 3-এর দাগ কি বলছে? নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। আজ সকালে মনে পড়ল একটি গল্প, সেই প্রথম স্বদেশী যুগের সময়কার কি করে আমরা বাংলা ভাষার প্রচলন করলুম। জটিল বাক্যে। আজ সকালে সেই প্রথম স্বদেশী যুগের সময়কার যে গল্পটি মনে পড়ল তা হলো কি করে আমরা বাংলা ভাষার প্রচলন করলুম। ভূমিকম্পের বছর সেটা। প্রভিন্সিয়াল কনফারেন্স হবে নাটোরে। বাক্য দুটি জুড়ে লেখো। ভূমিকম্পের বছরে প্রভিন্সিয়াল কনফারেন্স হবে নাটোরে। নাটোর নেমন্তন্ন করলেন আমাদের বাড়ির সবাইকে। যৌগিক বাক্যে।
নাটোর নেমন্তন্ন করলেন আমাকে এবং আমাদের বাড়ির সবাইকে। আরও অনেকে ছিলেন, সবার নাম কি মনে আসছে এখন না সূচক বাক্যে। আরও অনেকে ছিলেন, সবার নাম মনে আসছে না। নাটোর বললেন কিছু ভেবো না, সব ঠিক আছে। পরোক্ষ উক্তিতে নাটোর বললেন কিছু ভাবার দরকার নেই, সব ঠিক আছে। আচ্ছা, এটা এটা তো প্রত্যক্ষ উক্তি আছে, ঠিক আছে। ৩-৬ অমন জায়গানটি খাওয়া আমরা কেউ কখনো দেখিনি। নিম্নরেখ শব্দটির পরিবর্তে বাংলা শব্দ ব্যবহার করে বাক্যটি আবার লেখো। অমন রাক্ষুসে খাওয়া আমরা কেউ কখনো দেখিনি। ছোকরারা দলের কথায় আমলই দেন না। হ্যাঁ সূচক বাক্যে ছোকরারা দলের কথা উপেক্ষা করেন। ৩-৮ পিসেমশাই জানকীনাথ ঘোষাল রিপোর্ট লিখছেন আর কলম ঝাড়ছেন। বাক্য দুটিকে দুটি বাক্যে ভেঙে লেখো। পিসেমশাই হলেন জানকীনাথ ঘোষাল, তিনি রিপোর্ট লিখছেন আর কলম ঝাড়ছেন। ৩-৯ গরম গরম সন্দেশ আর চায়ের সঙ্গে খাবার কথা আছে যে অবন্দা। নিম্নরেখ শব্দের প্রকার নির্দেশ করো এবং অর্থ এক রেখে অন্য শব্দ ব্যবহার করে বাক্যটি আবার লেখো। গরম গরম শব্দ দ্বৈত, সদ্য তৈরি সন্দেশ আর চায়ের সঙ্গে খাবার কথা আছে যে অবন্দা। ঠিক আছে, গরম গরমটা কি হবে, সদ্য তৈরি। ৩-১০ হাতের কাছে খাবার এলেই তলিয়ে দিতেম। জটিল বাক্যে যখনই হাতের কাছে খাবার আসতো তখনই তা তলিয়ে দিতেম। ৪-দাগ, এর আগে আছে শব্দার্থ। চোগা চাপকান, চোগা চাপকানের অর্থ লম্বা ঢিলে জামা বিশেষ। জাইগেন্টিক মানে দৈত্যাকৃতি, দৈত্যের মতো চেহারা। হোমরা চোমরা সম্ভ্রান্ত ও খ্যাতি প্রতিপত্তিযুক্ত। চায় প্রধান বা নেতা। স্পিচ বক্তৃতা। প্রভিন্সিয়াল কনফারেন্স প্রাদেশিক সম্মেলন। এরপরে ৪-দাগ কি, স্টিমারে নির্ভাবনায় উঠে গেলাম। নির্ভাবনায় সন্ধি বিচ্ছেদ কি হবে, নিহ যোগ ভাবনায়। দেখো এখানে কি আছে, নিচের বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধ শব্দগুলি খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো। ঠিক আছে। এরপর ৪-২ তিনি অর্ধেকের বেশি নিজের প্লেটে তুলে নিলেন। অর্ধেকের কি হবে, অর্ধযুক্ত একের। এরপরে আছে ৫-দাগ নিচের শব্দগুলি ধ্বনিতাত্ত্বিক বিচার করো। হাঙ্গাম, আপোস, চান, তর্কাতর্কি, জিজ্ঞেস। হাঙ্গাম হচ্ছে হাঙ্গামা, এসেছে অন্তঃস্বর, এটা হয়েছে অন্তঃস্বরূপ। আফসোস, আফসোস থেকে ব্যঞ্জনধ্বনির পরিবর্তন হয়েছে। চান, স্নান থেকে এসেছে ধ্বনিলোপ ও ধ্বন্যাগম হয়েছে। তর্কাতর্কি, তর্কাতর্কি থেকে এসেছে সমীভবন। জিজ্ঞেস, জিজ্ঞাসা থেকে জিজ্ঞেস স্বরসঙ্গতি হয়েছে। এরপরে ৬-দাগ নিচের শব্দগুলির প্রকৃতি প্রত্যয় নির্দেশ করো। স্বদেশী, জিজ্ঞাসা আর ঢাকায়। স্বদেশী স্বদেশযুক্ত রস্বই। জিজ্ঞাসা জ্ঞা সন যোগ অ যোগ আ। এরপরে ঢাকায় ঢাকা যোগ আই। ৭-দাগ ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। চোগা চাপকান, বিছানা বাক্স, ইন্দ্রপুরী, রাজসমাদর, গল্পগুজব, অন্দরমহল। চোগা চাপকান দ্বন্দ্ব সমাস। বিছানা বাক্স, বিছানা ও বাক্স দ্বন্দ্ব সমাস। ইন্দ্রপুরী, ইন্দ্রের পুরী সম্বন্ধ তৎপুরুষ সমাস। রাজসমাদর, রাজা সুলভ সমাদর মধ্যপদলোপী কর্মধারয় সমাস। গল্পগুজব, গল্প ও গুজব সমার্থক দ্বন্দ্ব সমাস। অন্দরমহল, অন্দরের মহল সম্বন্ধ তৎপুরুষ সমাস। এরপরে দেখো কোনটি কি ধরনের সর্বনাম তা লেখো। আমরা, সেটা, তাকে, সবাই, তিনি, আমি, এটা। এটি আমি তোমাদের ভাষা পাঠ বই থেকে নিয়েছি। সর্বনাম, সর্বনাম কাকে বলে, বিশেষের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলে। সর্বনাম পদের প্রকারভেদ কতগুলি আছে এখানে দেখো, 7টি প্রকার, 7টি 8টি 9টি প্রকারভেদ আছে। এটা হচ্ছে 8 নম্বর আর এটা হচ্ছে 9 নম্বর। ঠিক আছে, দেখো পুরুষবাচক আমি, তুমি, সে। সাকল্যবাচক সব, সকল, উভয়। সাপেক্ষবাচক যে, যিনি, যা। প্রশ্নসূচক কে, কি, কয় দীর্ঘই কি। আত্মবাচক নিজ, নিজে, আপনি। অন্যাদি অন্য, পর, অপর। ব্যতিহারিক আপনা, আপনি। আর এরপরে আছে সামীপ্যবোধক এ, এটা, ইনি। আর পরোক্ষবোধক ও, ওটা, উনি। আমরা হবে পুরুষবাচক, সেটা হবে পরোক্ষবোধক, তাকে পুরুষবাচক, সবাই সাকল্যবাচক, তিনি পুরুষবাচক, আমি পুরুষবাচক, এটা হচ্ছে সমীপবোধক। ঠিক আছে, তাহলে এই সমস্ত প্রশ্নগুলির উত্তর হয়ে গেল। এরপরে আমরা পড়ব স্বদেশিকতা। স্বাদেশিকতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা আমরা পরের দিন পড়ব। আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।